হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব, এটা একটা জিওপলিটিক্যাল সিরিজের একটা ইম্পর্ট্যান্ট ভিডিও বলা যেতে পারে। এবং আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করব সেটা সম্পূর্ণভাবে হচ্ছে এর সাথে শেয়ার মার্কেটের হয়তো অতটা কোনো সম্পর্ক নেই, কিন্তু যেহেতু আমি জিওপলিটিক্সের বিষয়গুলোকে কভার করি, তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব যে ইউএস কীভাবে পুরো পৃথিবীতে যে সমস্ত বড় বড় স্ট্রং লিডারদের যখনই আবির্ভাব ঘটেছে সেই সময়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন রকমভাবে সেই সমস্ত লিডারদের কখনো অ্যাসাসিনেট করা হয়েছে, কখনো সেই সমস্ত লিডারদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, এবং কিভাবে সে তার নিজের যে টোটাল যেভাবে তারা একটা রাষ্ট্রকে দখল করে বা কন্ট্রোল নেয় সেটা কিভাবে হয়েছে। এটা পুরোপুরিভাবে একটা জিওপলিটিক্যাল সিরিজের জিওপলিটিক্যাল ভিডিও হতে চলেছে। তো ভিডিও শুরুর আগেই একটা ডিসক্লেমার দিয়ে দিই, এখানে যে সমস্ত তথ্যগুলো আমি বলছি সেগুলো প্রত্যেকটা পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল, এবং বিভিন্ন যারা রিসার্চার আছে এবং তার সাথে সাথে যারা হিস্টোরিয়ান আছেন তারাও প্রত্যেকে এই বিষয়গুলো জানেন, তাদের প্রচুর জনের স্টাডিকে এখানে ইউজ করা হয়েছে। যাই হোক, তো সবার প্রথমে ডিসক্লেমারের পর যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা আজকের যে টপিক সেটা হচ্ছে পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন, অর্থাৎ এই ক্ষমতার উল্টো দিকে কিভাবে পাওয়ারটা কাজ করে এবং এক একটা রাষ্ট্রকে কিভাবে পরাস্ত করা হয় এই বিষয় আজকের এই টপিকটা পুরো দেখলে আপনি পুরো বিষয়টা সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারবেন। রিসেন্ট টাইমে আমি লক্ষ্য করছি প্রচুর জনের বিভিন্ন রকম মতামত আসছে ইউএসকে কেন্দ্র করে বা বিভিন্ন রকম ওপিনিয়ন নিয়ে। তো আমরা যদি পুরো হিস্ট্রিটার দিকে তাকাই তাহলে পুরো বিষয়টা আমরা অনেক ডিটেলসে বুঝতে পারবো। যাই হোক, আমি শুরু করব 1953 ইরানকে দিয়ে, বাট তার আগে যেটা ইম্পর্টেন্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কেন ইউএস এই ধরনের লিডারদেরকে টার্গেট করে। তার প্রথম যে রিজনটা থাকে সেটা হচ্ছে রিসোর্স কন্ট্রোল, অর্থাৎ কখনো অয়েল, ইউরেনিয়াম, কোবাল্ট বা স্ট্র্যাটেজিক যে সমস্ত মিনারেলসগুলো আছে সেগুলো যে সমস্ত কান্ট্রির অধীনে থাকে সেগুলোকে কিন্তু অ্যাট্যাক করা হয়। সেকেন্ড যে রিজনটা থাকে, ইউএসের যে সমস্ত কর্পোরেট ইন্টারেস্ট আছে সেই সমস্ত বিভিন্ন যে বড় বড় কর্পোরেট জায়েন্টরা রয়েছে তাদের ইন্টারেস্টকে তাদের ইন্টারেস্টে অনেক সময় ক্ষমতাচ্যুত করা হয় যাতে সেই দেশে ইউএসের কর্পোরেটরা ভালো ব্যবসা করতে পারে। এছাড়া জিওপলিটিক্যাল ডমিনেন্স তৈরি করার জন্য, যেমন সোভিয়েত ইউনিয়ন বা চাইনিজ বা বিভিন্ন রকম যে রিজিওনাল যে সমস্ত পার্টিগুলো রয়েছে সেগুলোর উপরে প্রেশার তৈরি করার জন্য এবং জিওপলিটিক্যালি নিজেকে সবার আগে সুপ্রিম প্রুফ করার জন্য এই জিনিসটাও করা হয়ে থাকে। এছাড়া ডলারের যে ডমিনেন্স আছে, অর্থাৎ পেট্রো ডলার যে থিওরিটা চলছে দীর্ঘদিন ধরে, যে পেট্রোল জাতীয় প্রোডাক্ট যদি আপনি ইম্পোর্ট করতে চান তাহলে সেই ক্ষেত্রে বা এক্সপোর্ট করতে চান সেক্ষেত্রে ডলারের ওপর ডিপেন্ড করে আপনাকে এই জাতীয় ডিলগুলোকে করতে হবে। তো সেই কারণে যারা এই পেট্রো ডলারের ক্ষেত্রে থ্রেট তৈরি হয়ে যায় ইউএস তাদেরকেও কিন্তু এলিমিনেট করে। এছাড়া বিভিন্ন যে সমস্ত পার্টনার আছে তাদের সাথে যখন কোনো কনফ্লিক্ট হয় বা কোনো রকম কমপ্লেন্টস আসে সেই জায়গাতেও তারা এই টাইপের সিচুয়েশনস তৈরি করে বা কোনো গভর্নমেন্ট তাদের বিরুদ্ধেও কিন্তু করা হয়ে থাকে। এছাড়া তাদের যে ন্যারেটিভ আছে, ইউএসএ যে ন্যারেটিভটাই বিলিভ করে, কোল্ড ওয়ারের পরবর্তী সময়ে আমরা এটা দেখেছি যে ন্যারেটিভ কন্ট্রোল করার জন্য এই জিনিসটা অনেক সময় করা হয়ে থাকে। তো যাই হোক, প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আজকে সেটা হচ্ছে 1953 ইরান, এবং 1953-তে ইরানিয়ান যিনি প্রাইম মিনিস্টার ছিলেন মোহাম্মদ মোসাদেক, তাকে অ্যাকচুয়ালি এলিমিনেট করা হয়েছিল। এবং তাকে যখন এলিমিনেট করা হয়েছিল তার আগে ইউএস যে ন্যারেটিভটা কন্ট্রোল করেছিল সেটা হচ্ছে ফিয়ার অফ সোভিয়েত কমিউনিজম ইনফিল্ট্রেশন। তার সাথে সাথে বিভিন্ন রকমভাবে যে ডেমোক্রেটিক যে পাওয়ার রয়েছে সেই ডেমোক্রেটিক পাওয়ারটাকে তিনি ঠিকভাবে পরিচালনা করছেন না, তিনি একটা একনায়কতন্ত্র চলছেন, এইভাবে তারা একটা ন্যারেটিভ দেন। কিন্তু এর উল্টো দিকে যেটা অ্যাকচুয়াল রিজন ছিল সেটা হচ্ছে এই ইরানিয়ান অয়েলটাকে কন্ট্রোল করা, এবং ইরানিয়ান অয়েলের উপর ইউএসের যে একটা নজর ছিল সেই বিষয়টাকে তারা যাতে কন্ট্রোল করতে পারে তার জন্য এই বিষয়টাকে কিন্তু করা হয়েছিল। এরপরে আমরা দেখব যে 1961 এই সময় প্যাট্রিক লুমাম্বা
উনি হচ্ছেন কঙ্গোর যিনি প্রেসিডেন্ট ছিলেন, কঙ্গোর প্রাইম মিনিস্টার, তো ওনাকে কিন্তু এলিমিনেট করা হয়েছিল। এই সময় যে ন্যারেটিভটা দেওয়া হয় সেটা ওই একই, যে উনি হচ্ছেন কমিউনিস্টদের পাপেট এবং সোভিয়েত যে রাশিয়া রয়েছে তার ইনফ্লুয়েন্সে কাজ করছে ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন রকম বা বিভিন্ন র্যাডিক্যাল যে গ্রুপগুলো আছে সেইগুলোর সাথে তার সম্পর্ক রয়েছে, এরকম একটা ন্যারেটিভ করে তাকে এলিমিনেট করা হয়। কিন্তু যদি আমরা তার উল্টো দিকে দেখি, রিয়েল যে রিজনটা ছিল সেটা হচ্ছে কঙ্গোতে 70% অফ গ্লোবাল কোবাল্ট এবং ইউরেনিয়ামের প্রেজেন্স ছিল। তো এই জাতীয় মিনারেলসটাকে তোলার জন্য সেক্ষেত্রে কিন্তু বেলজিয়ামের সহায়তায় তাকে কিন্তু সম্পূর্ণভাবে এলিমিনেট করা হয়, রাইট। এবং 1961-এর পর 1963 সেই সময়ে ভিয়েতনামের নিগো ডিন দিয়েম, ভিয়েতনামের যিনি ছিলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট, তাকে কিন্তু এলিমিনেট করা হয়েছিল। এবং তার বিহাইন্ডে যে রিজনটা দেওয়া হয়েছিল যে তিনি হচ্ছেন বুদ্ধিস্ট যে সমস্ত মংস এবং সিভিলিয়ান রয়েছেন তাদেরকে তিনি হত্যা করছেন, এবং তার সাথে সাথে বিভিন্ন রকম পলিটিক্যাল এবং মিলিটারি যে সমস্ত রিফর্মসগুলো তিনি করছেন সেগুলো নৈতিক নয় এবং তিনি ঠিকভাবে পুরো রিফর্মসটা করতে পারছেন না। তো এরকম একটা অজুহাত দিয়ে তাকে এলিমিনেট করা হয়। বাট এর বিহাইন্ডে যে রিজন ছিল সেটা হচ্ছে ভিয়েতনাম ওয়ার এবং সেটাকে কন্ট্রোল করা, এই যে জায়গাটা রয়েছে সেই জায়গার ওপর তাদের আধিপত্য বিস্তার করা এবং সিআইএকে ইউজ করে তারা যাতে এই বিষয়টা করতে পারে এবং ভিয়েতনামের ওপর একটা প্রেশার তৈরি করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ওই ক্ষেত্রে একটা মেজর রিজন হয়ে দাঁড়িয়েছিল। এর পরবর্তীকালে আমরা ভিয়েতনাম ওয়ারের পর যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে 1963 স্যালভেডর অ্যালেন্ডে, তো তাকে অ্যাকচুয়ালি এলিমিনেট করা হয়। তিনি ছিলেন চিলির একজন বড় সোশ্যালিস্ট এবং ইলেকটেড প্রেসিডেন্ট বলা যেতে পারে, তো তাকে এলিমিনেট করা হয়। তার এলিমিনেশনের বিহাইন্ডে তারা যে রিজনটা দিয়েছিল, অর্থাৎ ইউএসএ যে রিজন ছিল যে এটা সেকেন্ড কিউবা হতে চলেছে ল্যাটিন আমেরিকার মধ্যে, এবং সোশ্যালিস্ট যে টেক ওভার রয়েছে বা সোভিয়েত যে আইডিওলজি রয়েছে সেই আইডিওলজিটাকে তিনি মানে পপুলার করছেন, তো সেই রকম একটা অজুহাত দিয়ে তাকে এলিমিনেট করা হয়। এর বিহাইন্ডে বিভিন্ন রকম ইকোনমিক রিজন ছিল যেটার কারণে তাকে এলিমিনেট করা হয়, এবং সেক্ষেত্রে নিক্সন সিআইএকে ডাইরেক্ট বলেছিলেন যে এই কান্ট্রিটাকে অ্যাকচুয়ালি যাতে সম্পূর্ণভাবে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে মেক দ্য ইকোনমি স্ক্রিম, অর্থাৎ পুরো ইকোনমিটাকে এমনভাবে কোল্যাপস করাও যাতে এরা কোনোদিন দাঁড়াতে না পারে। তো এইভাবে কিন্তু তাকেও এলিমিনেট করা হয়। এবং এই যে সিনারিওটা, এই সিনারিওর মধ্যেও আমরা দেখতে পাই যে তাদের যে হিডেন এজেন্ডা সেটা হচ্ছে কপার যে সমস্ত মাইন্সগুলো রয়েছে, অর্থাৎ চিলির মধ্যে আমরা জানি যে পৃথিবীর সব থেকে বেশি পরিমাণ কপার রয়েছে। তো এই জাতীয় মিনারেলস বা ন্যাচারাল রিসোর্সেসের কথা যদি ওঠে সেক্ষেত্রে কিন্তু ইউএস এই টাইপ অফ প্রেসিডেন্ট বা সেই জায়গাগুলোকে যদি তারা কন্ট্রোল না করতে পারে, প্রেসিডেন্ট যদি তার কন্ট্রোলে না আসে, তখন তারা কিন্তু তাকে এলিমিনেট করতে মোটেও পিছুপা হয় না। এরপরে আমরা দেখেছি ম্যানুয়েল নোরিগা, যিনি হচ্ছেন পানামার একজন বড় মানে কি বলবো মানে পানামার মিলিটারি ডিক্টেটর তাকে বলা হয়েছিল। কিন্তু তিনি যে কাজটা করেছিলেন তাকেও ওই ড্রাগ ট্রাফিকিং ইত্যাদি কেস দেওয়া হয় এবং পরবর্তীকালে বলা হয় যে মিলিটারি যে তিনি ডিক্টেটরশিপ করছেন, এরকম একটা ইউএসের অফিসিয়াল নেগেটিভ প্লে করা হয়। কিন্তু পরবর্তীকালে এর যদি আমরা স্ট্র্যাটেজিক রিয়েলিটি দেখি তাহলে হচ্ছে এই প্যানামা ক্যানেলের ওপর আধিপত্য বিস্তার করার জন্য এবং প্যানামা ক্যানেলের ওপর যাতে ইউএসের টোটাল কন্ট্রোল থাকে সেই বিষয়টাকে করার জন্য ভিয়েতনাম ওয়ারের পরে সবথেকে হাইয়েস্ট পরিমাণ ট্রুপ নামানো হয়েছিল, 27,000 ইউএস ট্রুপ নামিয়ে তাকে পুরো এলিমিনেট করা হয়েছিল, রাইট। এবং এই বিষয়টা করার পর এই ক্ষেত্রেও সেই একই জিনিস যে পাওয়ার কন্ট্রোল, এবং যদি আমি সেই বিষয়টাকে কন্ট্রোল করতে না পারি তাহলে আমরা প্রেসিডেন্টকে এক্ষেত্রে হত্যা করব বা ইত্যাদি ইত্যাদি। এরপরে এসছে আমাদের 2003-এর ক্ষেত্রে সেম জিনিস আমরা দেখেছি সাদ্দাম হোসেনের ক্ষেত্রে হয়েছিল। সেক্ষেত্রে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে তাকে মানে তারা যে ন্যারেটিভটা প্লে করেছিলেন সেটা হচ্ছে যে সাদ্দামের কাছে মাস ডিস্ট্রাকশনের উইপন রয়েছে, আল কায়দার সাথে তারা টেরোরিজম করছে এবং তার সাথে সাদ্দাম হোসেন অ্যাকচুয়ালি একটা ডিক্টেটরশিপ চালাচ্ছে ইরাকের মধ্যে।
কিন্তু এর বিহাইন্ডে যে রিয়েল রিজন ছিল সেটা হচ্ছে ইরাকের কাছে 10% গ্লোবাল অয়েল রিজার্ভ রয়েছে। সো সেই যে অয়েল রিজার্ভ, এই বিষয়টাকে কন্ট্রোল করার জন্য বা ইরাকের যে অয়েলটা রয়েছে সেটাকে যাতে যে সমস্ত কোম্পানিরা সেখানে কাজ করে বা যে সমস্ত কোম্পানিদের আধিপত্য রয়েছে সেই কোম্পানিগুলোর উপর ইউএস সম্পূর্ণভাবে ডমিনেট করার জন্য এই বিষয়টা কিন্তু করা হয়, যেটা আমরা পরবর্তীকালে দেখেছি। এর এফেক্ট স্বরূপ কী দাঁড়ালো? এর এফেক্ট স্বরূপ পুরো রিজিয়নটাকে আনস্টেবল করে দেওয়া হলো এবং তার সাথে সাথে আমরা দেখলাম এখানে আইএসআইএসের জন্ম হলো এবং এই পুরো বিষয়টা করতে গিয়ে ইউএসএ মোরলেস $2 ট্রিলিয়ন কাছাকাছি খরচ অবধি করেছে এবং এই বিষয়গুলো কিন্তু ইউএসএ করেই থাকে। এনিওয়ে, তার পরবর্তীকালে আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে 2011, যেখানে গাদ্দাফিকে হত্যা করা হয়েছিল বলা যেতে পারে এবং এখানেও সেম রিজন যে ইউএনের যে রেজলিউশন ছিল 1973 সেটা তিনি ভঙ্গ করছেন। এছাড়া তিনি যে সমস্ত লিবিয়ান লোকজন রয়েছেন তাদেরকে প্রোটেক্ট করতে তিনি ব্যর্থ হচ্ছেন এবং তাকেও ওই ডিক্টেটরশিপ বলা হয় এবং আরব স্প্রিংয়ের যে আন্দোলন সেই জায়গাটার মধ্যেও তিনি ছিলেন ইত্যাদি বিভিন্ন রকম একটা ন্যারেটিভ প্লে করে তার এগেনস্টে মাস মোবিলাইজেশন করে পরবর্তীকালে তাকে হত্যা করা হয়। কিন্তু এর বিহাইন্ডে যে রিয়েল রিজনটা রয়েছে সেটা হচ্ছে গাদ্দাফি যেটা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে গোল্ড ব্যাক আফ্রিকান যে দিনার আছে, অর্থাৎ তার কারেন্সি সিস্টেমটাকে টোটালি তিনি ডলার ব্যাক না করে গোল্ড ব্যাক করার একটা ডেলিভারেট চেষ্টা করেছিলেন এবং যাতে করে তাদের আফ্রিকার যে লার্জেস্ট অয়েল রিজার্ভ রয়েছে সেগুলোকে যাতে তারা কন্ট্রোল করতে পারে। তাই এই দুটো ক্ষেত্রেই ইউএসের এগেনস্টে সম্পূর্ণভাবে পুরো বিষয়টা যায়, যে কারণে গাদ্দাফিকেও কিন্তু 2011-এ হত্যা করা হয় এবং পরবর্তীকালে এই বিষয়টাতেও একটা লিবিয়ার মধ্যে একটা সিভিল ওয়ারের জন্ম দেয় এবং পরবর্তীকালে আর্মস, অ্যামুনেশন, ট্রাফিকিং ইত্যাদি জিনিসগুলো কিন্তু হয়েছে। সিমিলারলি আমরা যদি দেখি এই মুহূর্তে ওয়ার্ল্ডে একই টাইপ অফ দুটো ইভেন্ট আমরা পরপর দেখলাম। একটা হচ্ছে ভেনেজুয়েলান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, যাকে জানুয়ারি মাসের দিকে ইউএসএ টোটালি তার নিজের কান্ট্রি থেকে তুলে নিয়ে ইউএসএতে নিয়ে গেল এবং সেখানে তার বিচার চলছে। এছাড়া আমরা ইরানের ক্ষেত্রে যেটা দেখছি, সুপ্রিম লিডার তাদের যে ছিল আল খামানি, তাকেও কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণভাবে হত্যা করা হয়েছে, রাইট? তো ইউএসের ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যেহেতু এই যুদ্ধটা রিসেন্ট টাইমে চলছে এবং এই যুদ্ধের ফলে বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি হচ্ছে, আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি শেয়ার মার্কেট থেকে শুরু করে গ্লোবাল ইকোনমি, গ্লোবাল সাপ্লাই চেন, সমস্ত বিষয়গুলো কিন্তু এক্ষেত্রে জড়িত এবং এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে পুরো যে এই টাইপ অফ সিচুয়েশনসটা এসছে, এই সিচুয়েশনসটা অ্যাকচুয়ালি আসার মূলে কিন্তু ইউএসের যে আগ্রাসী নীতি সেই বিষয়টা চলছে। যদিও এখন যুদ্ধ পরিস্থিতি যেরকম যাচ্ছে তাতে অনেকেই মনে করছেন যে এটা আমেরিকার ক্ষেত্রে একটা ব্যাকফায়ার হতে পারে। তো কেন ব্যাকফায়ার হতে পারে? এক্ষেত্রে ইরান কোন জায়গায় অ্যাডভান্টেজে রয়েছে বা ইরান এক্ষেত্রে ওয়ারটা জিততে পারবে কি না, বা আমেরিকা কি স্ট্র্যাটেজি নিচ্ছে, আলটিমেটলি বিষয়টা কোন জায়গায় যেতে পারে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আগামীকাল একটা ভিডিও বানাবো এবং যেটা হয়তো কিছুটা স্টক মার্কেট রিলেটেড থাকবে, যাতে পরশুদিন আমাদের মার্কেটের জন্য কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়েও ডিসকাশন করব। এছাড়া এই পরিস্থিতিতে অর্থাৎ ইরানের মধ্যে কি সিনারিওটা চলছে, ইরানের যুদ্ধের কি ট্যাকটিক্স রয়েছে, ইউএসএ কিভাবে যুদ্ধটাকে কন্ট্রোল করছে, সেই বিষয়গুলোকে নিয়ে আমি আগামীকাল একটা ভিডিও বানাতে চলেছি। আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না। একটা বিষয় তো স্পষ্ট যে যখনই ইউএসএর এগেনস্টে কেউ পাওয়ারফুল হয়ে যায়, যদি তাকে কন্ট্রোল করতে না পারে ডিলের থ্রুতে বা অন্য কোনো রকম উপায়ে, তখন কিন্তু ইউএস তাকে এলিমিনেট করে, যার বর্তমানে রিসেন্ট টাইমে আমরা দুখানা বড় বড় এক্সাম্পল দেখলাম। এছাড়া পুরো ইতিহাসটাই আমরা পড়লাম আজকে বা দেখলাম কাদেরকে এলিমিনেট করেছে এবং সেক্ষেত্রে যে রিজনগুলো রয়েছে সে প্রত্যেকটা জিনিসে আমরা দেখতে পেলাম, রাইট? তো এই টাইপ অফ সিনারিওস এর পরেও হবে, এটা আমি খুবই শিওর। এবং এই যে সিনারিওগুলো এগুলো কিন্তু আগামী দিনেও আনসার্টেনটি নিয়ে আসবে। এই জায়গায় যে পুরো বিষয়টা শেষ সেটা কিন্তু একদমই নয়। আবার নতুনভাবে নতুন কোনো কান্ট্রি, নতুনভাবে যুদ্ধ, এটাই কিন্তু ইউএসের দ্বারা চলছে, যেহেতু তাদের অয়েল, পেট্রো ডলার বা ডলার এই সমস্তগুলো দিয়ে পৃথিবীকে ডমিনেট করার জন্য তাদের একটা প্রচেষ্টা রয়েছে। যদিও এইবার সিচুয়েশনটা কিভাবে ব্যাকফায়ার হতে পারে সেটার জন্য আমি
আগামীকাল একটা ভিডিও বানাতে চলেছি। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।